আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি আমরা এই পর্যন্ত পড়ছিলাম ওয়ান স্যাম্পল জেড টেস্ট ফর মিন পর্যন্ত, আর আজকে আমরা দেখবো ওয়ান স্যাম্পল টি টেস্ট ফর মিন, জাস্ট এইটা। এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট ফর মিন। তো এই টেস্টটা আমরা কখন করবো? অনেকটা এটা জেড টেস্টের মতোই সিমিলার, শুধু বিষয়টা হচ্ছে জেড টেস্টে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা জানা ছিল, তো আমরা জেড টেস্ট ইউজ করতাম, বাট এখানে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা জানা থাকবে না। এই যে অ্যাজিউম দ্য পপুলেশন মিন ইজ নোন, পপুলেশন মিন জানা আছে, বাট পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমাদের জানা নাই। তো এরপর আমাদের ওই পপুলেশন থেকে একটা স্যাম্পল নিলাম আমরা, বাট আমরা সাসপেক্ট করি যে ওই স্যাম্পলটা আসলে ওই পপুলেশন থেকে বিলং করে না। এখন আসলেই আমাদের সাসপেকশন সত্য নাকি সেটা আমরা প্রমাণ করার জন্য বা যাচাই করার জন্য আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট এটা কন্ডাক্ট করি। সো সিনারিও বা এক্সাম্পলগুলো দেখি আগে, যে এ ক্লিনিক্যাল ট্রায়াল ইনভেস্টিগেটস ওয়েদার এ নিউ মেডিকেশন লোয়ার্স এলডিএল কোলেস্টেরল লেভেল লোয়ার দেন 120 ইউনিট অন এভারেজ। তো ভালো কথা, আমরা এই ইনফরমেশনটা জানি, ট্রাস্ট করা হয়। এরপর যে 30 জনের একটা স্যাম্পল নেওয়া হয়েছে। স্যাম্পল নিয়ে দেখা হয়েছে যে 30 জনের একটা স্যাম্পল নেওয়া হয়েছে, নতুন ড্রাগটা দেওয়া হয়েছে। এরপরে দেখা হয়েছে যে তাদের এলডিএল লেভেল 108 মানে নেমে আসছে। পুরাতন মেডিকেশনের জন্য ছিল 120, এখন হয়েছে 108। তো যাই হোক, ওই 30 জন স্যাম্পল যেহেতু আমাদের আছে, আমরা চাইলে স্যাম্পল মিনটাও ক্যালকুলেট করতে পারি। এই যে স্যাম্পল মিনটা ক্যালকুলেট করলাম। এরপর ওখান থেকে আমরা চাইলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাও ক্যালকুলেট করি। জেড টেস্টে যেটা ক্যালকুলেট করার কোনো প্রয়োজন ছিল না, বাট এখন প্রয়োজন আছে, কারণ আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করি সেটা জানি না। তো এই যে ক্যালকুলেট করলাম। এখন সিগনিফিকেন্স লেভেল দেওয়া আছে 0.05। টেস্ট করতে হবে ইফ দ্য মিন এলডিএল লেভেল ইজ সিগনিফিকেন্টলি লোয়ার দেন 120 ইউনিট। তাহলে আমাদের নাল হাইপোথিসিস আমরা স্টেট করবো যে পপুলেশন মিন কত? 120। এরপর হইতেছে অল্টারনেটিভ হাইপোথিসিস যে পপুলেশন মিন অ্যাকচুয়ালি 120 না, 120-এর কম। মানে এই সেকেন্ড মেডিকেশনের ক্ষেত্রে সেকেন্ড মেডিকেশনের ক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিস বলতেছে এই 108 দেখা গেছে, বাট এটা এমনি র্যান্ডমলি চলে আসছে, বাট অ্যাকচুয়ালি সব ভালো করে হিসাব টিসাব করলে 120-ই আসবে। আর আমরা বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিসে যে না, 108 যখন আসছে এর তাহলে নিশ্চিত কোনো একটা ভ্যালিডিটি থাকবে। সো এটাই আমরা টেস্ট করবো। সো আমরা টেস্ট করবো যে পপুলেশন মিন হচ্ছে 120-এর থেকে কম, সো একটা লেফট টেইল টেস্ট হবে। টাইপও আছে এখানে। সো এটা হচ্ছে একটা লেফট টেইল টেস্ট। তাহলে এখন আমরা পরে কি করছিলাম যে সিগনিফিকেন্স লেভেল টেস্ট করি 0.05 করলে কত আসে? 5%। এখন টি টেস্ট করার সময় আর একটা এক্সট্রা একটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে হয়, সেটাকে বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, সংক্ষেপে ডিএফ। এটা আমরা ক্যালকুলেট করি n-1 দিয়ে, মানে স্যাম্পল সাইজ -1। স্যাম্পল সাইজ কত ছিল? 30। 30 - 1, 30 - 1 কত হচ্ছে? 29 বা 29। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের যে ওই স্টুডেন্টস টি টেবিলের যে আমাদের টেবিলটা ছিল, সেই টেবিলটাতে আমরা ওপেন করবো। সো বলছে ওপেন করি, আগে ওপেন করলাম। এরপর যে সিন্স ইটস এ ওয়ান টেইল টেস্ট মুভ টু ক্রিটিক্যাল ভ্যালুস অফ টি ফর ওয়ান টেইল টেস্ট। এখানে দুইটা টেবিল আছে। একটা টেবিল যে ক্রিটিক্যাল ভ্যালুস অফ টি ফর টু টেইল টেস্ট। আমাদেরকে এটা টু টেইল, আমাদের কিন্তু এটা টু টেইল না, আমাদের এটা ওয়ান টেইল টেস্ট। সো আমরা যাবো আমরা ওয়ান টেইল টেস্টে গেলাম, এই টেবিলটা আমাদের লাগবে। এরপরে যে find the critical value corresponding to alpha is equal to 0.05 and df হচ্ছে 29। সো আলফা কত? আলফা হচ্ছে 0.05। এই যে এটা 0.05। ডিএফ কত? ডিএফ 29। সো আমরা 29 যে এই কলামটাকে আমরা ফিক্স করলাম। এরপর আমরা 29 দেখি 29 এই যে 29 চলে আসছে। তো এই 29 যে এটার ক্রিটিক্যাল ভ্যালুটা কত? 1.699। এটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল ভ্যালু পেয়ে গেলাম 1.699। এই ক্রিটিক্যাল ভ্যালু মেইনলি আমরা যে জেড টেস্ট দেখছিলাম, জেড টেস্ট হইতেছে আমরা একটা ভ্যালু বের করছিলাম না, যে জেড স্কোর যেটা কোথায় ছিল, এই যে ফাইন্ড দ্য জেড স্কোর কোরেসপন্ডিং টু 1 - সিগনিফিকেন্স লেভেল বা সিগনিফিকেন্সের লেভেলের জন্য আমরা যেটা বের করছিলাম, সেটাই যে জেড স্কোরটা ছিল
ওই জেড স্কোরটা হইতেছে ক্রিটিক্যাল ভ্যালু বা ক্রিটিক্যাল পয়েন্ট। সো আমরা এটাকে জেড স্কোর না বলে ক্রিটিক্যাল পয়েন্টটা বলতে পারতাম, বাট আমি জেড স্কোর দিয়েই লিখছি সেটাই। সো ক্রিটিক্যাল পয়েন্ট জেড স্কোর এখানে বলা হয় না আর কি, এখানে বলা হয় যে ক্রিটিক্যাল পয়েন্ট। জেড স্কোর টি টেস্টের কন্টেক্সটটা বলা হয় না, কারণ এখানে আমরা জেড টেস্ট মানে জেড টেস্ট যদি ক্যালকুলেট করতাম তাহলে তো যে আমরা জেড ডিস্ট্রিবিউশন ইউজ করতাম, বাট আমরা তো ইউজ করতেছি টি ডিস্ট্রিবিউশন। সো এখানে আমরা ক্রিটিক্যাল ভ্যালুই বলবো। তো আমরা দেখলাম ক্রিটিক্যাল ভ্যালু আসছে কত 1.699। এখন এই 1.699 যে ক্রিটিক্যাল ভ্যালু, এটার পজিশনটা কোথায়? মনে করেন যে ডিস্ট্রিবিউশনটা তো যে এরকম, পপুলেশন ডিস্ট্রিবিউশনটা তো এরকম, তাহলে এই 1.699 এর পজিশনটা তো কোথায় থাকবে? পজিশন থাকবে হচ্ছে যে এইখানে কোনো এক জায়গায় থাকবে, এখানে কোনো এক জায়গায় থাকবে। কিন্তু আমরা যেটা নিয়ে ডিল করতেছি এটা কিন্তু একটা লেফট টেইল টেস্ট। সো লেফট টেইল টেস্টে আমাদের বিবেচনাটা করতে হবে এইখানে হইতেছে আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালুটা কত থাকবে। সো এখানে যদি ক্রিটিক্যাল ভ্যালু যদি পজিটিভে থাকে, সো এখানে হইতেছে নেগেটিভে চলে যাবে। মনে করেন এই 2 এর উপরে কি, এই 2টাই মনে করেন হইতেছে ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে? এই যে এখানে মনে করেন এখানে হইতেছে 95% একটা পয়েন্ট, এখানে হইতেছে 2% আছে, তাহলে এখন এই সাইডের যে 95% যে পয়েন্ট, সেখানে তো -2 থাকবে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাইতেছে। সো আমরা তাহলে এই লেফট টেইল টেস্টের জন্য ক্রিটিক্যাল ভ্যালু কত আসবে? মাইনাসে আসবে। অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে সব পজিটিভের জন্য ভ্যালুস দেওয়া আছে, আমাদের এতে মাঝে মধ্যে লেফট টেইল টেস্টের জন্য আমাদের মাইনাসটা লাগবে আর কি। Since it's a left tail test, so the critical value is actually -1.699. তাহলে এই হইতেছে আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা বের করলাম। এরপরে হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক বের করতে হবে। জেড টেস্টে আমরা কি করছিলাম? আমরা ওই স্যাম্পল মিনের জেড স্কোরটা ক্যালকুলেট করছিলাম একটু মডিফাইড একটা ফর্মুলা দিয়ে। তো এখানে আমরা ওরকমই সিমিলার জিনিস করতেছি, বাট এখানে আমরা ওটাকে বলতেছি যে টেস্ট স্ট্যাটিস্টিক। ওইখানে আপনি ছিল টেস্ট স্ট্যাটিস্টিক লিখতে পারতেন, যাই হোক আমরা এখানে টি ক্যালকুলেট করতেছি। সো টি ক্যালকুলেট কীভাবে করবো? এক্স মাইনাস মিউ, মানে স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন। কত আছে? স্যাম্পল মিন আমরা পাইছি এই যে 108, পপুলেশন হয়েছে 120, আর এখানে হচ্ছে এস মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4, তারপরে স্যাম্পল সাইজ কত 30 ছিল, মানে যে গ্রোভার বাই 30 করতে কত আসছে -16.43। তো এটাকে এক্সিট করছে, অবশ্যই এক্সিট করছে। যেমন এটার পজিশন কোথায় আসবে? -1.6 এর পজিশন হয়তো এখানে কোথাও একটা আসবে, তার মানে এখান থেকে হইতেছে রিজেকশন রিজনটা শুরু হইতেছে। সো এখান থেকে রিজেকশন রিজনটা শুরু হইতেছে, আর এটা পড়ছে কয় -16.43 করে পড়ছে, একদম এই কোণে কোথাও এক জায়গায় পড়ছে, মানে রিজেকশন রিজনে পড়ছে। সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেব। এই যে হেন্স উই রিজেক্ট নাল হাইপোথিসিস। The sample evidence is strong enough to conclude that the mean LDL cholesterol level is significantly lower than 120 unit at the 0.05 significance level. তো এটা হইতেছে আমাদের গেল এক টাইপের ম্যাথ, অর্থাৎ লেফট টেইলের ম্যাথগুলো আমরা এইভাবে করি। এবার আসতে হচ্ছে রাইট টেইল। সো কোশ্চেন সেম, রাইট টেইলে কী হবে যে কি একটা মেডিকেশন, মানে ওই মেডিকেশনে কোনো একটা কেমিক্যাল এরর হয়েছিল, সো এই জন্যে ধারণা করা হইতেছে যে এখন কোলেস্টেরল লেভেল হয়তো ওই মেডিকেশনটা বাড়াই দিবে। সো ওল্ডের জন্য ছিল কত 120 ইউনিট, নতুনটা যে আসছে কেমিক্যাল এরর সহ, মানে আমরা ধারণা করতেছি সেটা কত আসছে 132 চলে আসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4.7, মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। সো ওই নতুন ওষুধটা হইতেছে 30 জনের হেলথি ভলেন্টিয়ার্সের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করার পর দেখা হয়েছে যে এই 30 জনের যে এবারে যে এলডিএল লেভেল আসছে 132, 120 আসে নাই বা ধারে কাছেও নাই, চলে আসছে 132। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই 30 জনের কত আসছে 4.75। এই তো গেল কোশ্চেন। এখন টেস্ট করতে হবে কি? at a significance level of 0.01 test if the mean LDL level is significantly higher than 120 mg/dl। মানে আমরা সাসপেক্ট করতেছি কি যে কি নিশ্চিত এই নতুন ওষুধ হয়েছে, হয়তো আসলে কোনো কেমিক্যাল এরর হয়েছে। এখন এটা আমরা টেস্ট করবো। তো প্রথমে হচ্ছে আমরা নাল হাইপোথিসিস স্টেট করলাম যে মিউ কত 120, এরপরে হচ্ছে আল্টারনেটিভ স্টেট করলাম এটা কি, এটা একটা রাইট টেইল। কেন? এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে গ্রেটার দেন আছে, সরি। এরপরে কে সিগনিফিকেন্স লেভেল দেওয়া আছে 0.01। এখন আমরা আবার ডিএফ ক্যালকুলেট করলাম, n-1 মানে 29, 30 - 1 আর কি। এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে ক্রিটিক্যাল পয়েন্টটা কোথায়। আলফার মান কত দেওয়া 0.01। এই যে ওয়ান টেস্টে আসলাম, আলফার মান কত যে 0.01, মানে এইটাই থাকবে
ডিএফ কত 29, সো 0.01 এর জন্য 29 কোথায়, এই যে এখানে 29 2.462 সামথিং, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট আসে এই যে 2.462। এখন আমাদেরকে টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করতে হবে। এখন দেখেন এখানে বলছে কি সিন্স দ্য টেস্ট ইজ রাইট উই ডু নট নিড টু অ্যাডজাস্ট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট সাইন, অর্থাৎ এই 2.462 এটার পজিশনটা অ্যাকচুয়ালি পপুলেশন ডেটার কোথায়, পপুলেশন ডেটার যেইখানে কোথাও একটা পজিশনটা আছে, রাইট। আর আমাদের এটা রাইট টেল, সো আমরা বিবেচনা করবো কি যে মিন হইতেছে অ্যাকচুয়ালি বেশি আসে কিনা, বেশি মানেই নাম্বার লাইনের কোন দিকে, ডান দিকে। সেই জন্য আমাদের আর এই সাইনটা অ্যাডজাস্ট করা লাগবে না, যেটা আছে ওইটাই থাকবে। যদি লেফট টেলে যেত তাহলে আমরা সাইন অ্যাডজাস্ট করতাম। তো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট এখানে 2.462 আসতেছে। এবার হইতেছে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করবো, যে আগের ফর্মুলাতে এক্স মাইনাস নিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √n। সো করলাম এক্স কত আসছিল আমাদের 132, তারপর পপুলেশন মিন কত 120 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4.75 মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, আর স্যাম্পল সাইজ 30 মানে √3 করলে কত আসে 13.83। এখন এইটার কি ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিট করছে, অবশ্যই করছে, কজ এটার ভ্যালু বড়, রাইট। যেমন ক্রিটিক্যাল পয়েন্টটা কত বলছে 2.462, সো 2.462 মনে করেন যে কি এখানে কোথাও একটা আসতেছে, বাট এরপর কত আসছে যে কি 13, টেস্ট স্ট্যাটিস্টিক আসছে 13, মানে এইদিকে কোথাও গেছে, মানে একদম বের হয়ে গেছে, মানে রিজেকশন রিজনেই পড়ছে আর কি। সো দ্য টেস্ট স্ট্যাটিস্টিক এক্সিটস দ্য ক্রিটিক্যাল পয়েন্ট মিনিং দ্যাট ইট ফলস ইন দ্য রিজেকশন রিজন। তাহলে আমরা কি করবো, আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেবো। আমরা বলবো যে কি স্যাম্পল এভিডেন্স হচ্ছে ভালোই স্ট্রং আছে, যে এটা কনক্লুড করতে পারে যে কি এভারেজের মানে গড়ে যে এলডিএল কোলেস্টেরল লেভেলটা ছিল নতুন ওষুধের জন্য, ওইটা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি হায়ার। কত থেকে পপুলেশন মিন আমরা যত ধরছিলাম তত থেকে সেন্টার সিগনিফিকেন্স লেভেলটাই আমরা দেখে দিলাম। এবং ইন্টারপ্রিটেশন এখন হচ্ছে আমাদের যে থার্ড টাইপ ম্যাথ যেটা আসতে পারে টু টেইলডের জন্য। তো টু টেইলডের জন্য কি যে এ ক্লিনিক্যাল ট্রায়াল ইনভেস্টিগেটস ওয়েদার এ মেডিকেশন ফ্লাকচুয়েটস, এই যে ফ্লাকচুয়েটস বলছে, আমি সামারি করে যে একটা ওল্ড ওষুধ ছিল সেটা কোলেস্টেরল লেভেল রাখতে পারতো হচ্ছে 120 ইউনিট, নতুন একটা ওষুধ বেরোয়েছে, এটা হচ্ছে ধারণা করা হচ্ছে যেটা ফ্লাকচুয়েট করে, মানে কখনো কখনো 122, কখনো কখনো 118 বা এই টাইপ কিছু একটা করে। কেমন ফ্লাকচুয়েট করে এটা আমরা জানি না, বাট ফ্লাকচুয়েট করে কমও বানায় দিতে পারে, বেশিও বানায় দিতে পারে, আর আমরা জানি না। সো আমরা এই সাসপেক্ট করলাম। তাহলে এখন আমরা কি টেস্ট করবো, আমরা টেস্ট করবো যে কি অ্যাট এ সিগনিফিকেন্স লেভেল অফ 0.01, এটা হইতেছে অর্থাৎ ডিনোট করা যায় আর কি, যে কি এক এক ইন্ডাস্ট্রিতে এক এক রকম। সো এটা ডোমেইন এক্সপার্টরা বলতে পারে, বাট কোশ্চেনে অলওয়েজ যেটা দেওয়া থাকে আর কি। সো টেস্ট করতে হবে কি যে কি ইফ দ্য মিন এলডিএল লেভেল ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, বেশি হইতে পারে কমও হইতে পারে। সো আমরা বলতেছি কি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন 120 ইউনিট। সো আমরা আবার নাল হাইপোথিসিস স্টেট করবো যে নতুন ওষুধের জন্যও পপুলেশন মিন 120 হবে। আমরা যে ডিফারেন্স দেখছি ওটা জাস্ট ইগনোর করা যায়, জাস্ট স্যাম্পলিং এররের কারণে আসে, এটাই হচ্ছে নাল হাইপোথিসিস আমরা বললাম। এরপর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলবো যে কি যে মিউ যে আছে, মিউ হইতেছে না কোনো না কোনো একটা ঝামেলা তো আমার মনে হয় আছে। সো এই জন্যে আমরা করতেছি কি মিউ নট ইকুয়াল টু 120। সো এটা একটা টু টেইল টেস্ট। তাহলে এখন এই টু টেইল টেস্ট, এখন এটার জন্য আমরা এখন কি যে ক্রিটিক্যাল পয়েন্টটা বের করবো, ক্রিটিক্যাল পয়েন্ট বের করবো। এই যে কোশ্চেন কি লিখছে আল্লাহ, ক্রিটিক্যাল পয়েন্ট এটা হচ্ছে গিভেন সিগনিফিকেন্স লেভেল, সো গিভেন সিগনিফিকেন্স লেভেল 0.01, তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডম কত 29, মানে 30 মাইনাস 1 29। সো এখন এটার জন্য আমাদের কি বের করতে হবে, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা বের করতে হবে। আচ্ছা আগের ম্যাথও তো এরকমই ছিল, রাইট। তো আমরা বের করছিলাম কি 2.462 বের করলাম। এখন এই 2.462 আর এক জায়গা থেকে কিন্তু বের করতে হবে। তো রিজেকশন রিজন কিন্তু দুইটা হবে, বাট আপনি চাইলে একটা দিয়ে করে ফেলতে পারেন, কারণ আমি আগেও বলছিলাম যে টু টেইল টেস্টের ক্ষেত্রে হইতেছে আপনি যদি জাস্ট ওই রাইট টেইল টেস্টের মতো করে করেন তাও অ্যান্সার হবে। মানে টু টেইল টেস্ট যদি আপনি একদম হুবহু রাইট টেইলের মতো করেন না, করে যদি আপনি কনক্লুশন দেন দ্যাটস ইভেন টোটালি অল রাইট। ক্ষেত্রে বিশেষ মাইনাস প্লাসের একটা ঝামেলা দিতে পারে, বাট এখানে ঝামেলাটা হয় না। এই ঝামেলাটা লাস্ট ক্লাসে বলছিলাম, এখন আবার বলি, যেহেতু এটা টু টেইল টেস্ট না, সো রিজেকশন রিজন কিন্তু দুইটা হবে, অর্থাৎ এই সাইডে একটা রিজেকশন রিজন থাকবে, এই সাইডে আর একটা রিজেকশন রিজন থাকবে। লেফট টেইল টেস্টের ক্ষেত্রে কি হয়েছিল, শুধু এই সাইডে একটা রিজেকশন রিজন ছিল। রাইট টেইল টেস্টের জন্য কি হয়েছে, শুধু এই সাইডে একটা রিজেকশন রিজন ছিল। বাট এবার এখানে একটা রিজেকশন রিজন থাকবে, এখানে একটা রিজেকশন রিজন থাকবে। যেমন আমরা হইতেছে আমাদের
এই ডান সাইডে রিজেকশন রিজন আসছে কত 2.462, মানে এইখানে রিজেকশন রিজন আসছে হচ্ছে 2.462। তাহলে এখানে যেহেতু 2.462 আসছে তাহলে এখানেও কি জাস্ট -2 হয়ে যাবে, মানে -2.462, জাস্ট সিগনেচারটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এটাই। তাহলে এখন মনে করেন আমরা যদি মনে করেন একটা টেস্ট স্ট্যাটিস্টিক বের করলাম, বের করে সেটা 2.3 আসলো, 2.30 কিসের মধ্যে পড়বে, হইতেছে গিয়ে এইখানে পড়ে যাবে। সো 2.46 হচ্ছে আমাদের মনে করেন ক্রিটিক্যাল ভ্যালুটা হইতেছে এখানে পড়তেছে। সো আর এই টেস্ট স্ট্যাটিস্টিক পড়তেছে হচ্ছে 2.30 তার একটু আগে, অর্থাৎ এই যে এই 2.30 কিন্তু এটাকে এক্সিড করে নাই, দেখে বুঝাই যাইতেছে যে এটা ছোট একটা ভ্যালু, এটা বড় ভ্যালু, সো এক্সিড করে নাই। সো এই যে এখান থেকে আমরা বুঝতে চাইছি কি আপনি যদি রাইট টেইল টেস্ট করেন তাহলে রাইট টেইল টেস্টের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কি নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারবো না। এখন টু টেইল টেস্ট বলছে, তার মানে হচ্ছে এখানেও তো একটা রিজেকশন রিজন আছে, তো এটার সাপেক্ষেও তো দেখতে হবে। সো এটার সাপেক্ষে কেমন দেখবেন, আপনি এটার ভ্যালু মাইনাস করে দেন, অর্থাৎ -2.30 হইল। এইখানে যদি -2.30 হয় তাহলে এই বাম সাইডের জন্য হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা কত ছিল, -2.462। এখন -2.30 কি -2.462 কে এক্সিড করবে, -2.3 যদি এখানে থাকে, -2.462 থাকবে এখানে কোথাও। সো তাহলে এই ক্ষেত্রেও বলা যাইতেছে কি যে রিজেকশন রিজনে সেটা পড়ে নাই। সো বিষয় এখন তাহলে ব্যাপারটা কেমন হলো যে আপনি যদি শুধু পজিটিভের জন্য বের করেন তাহলে আপনি নেগেটিভের জন্য অটোমেটিক্যালি বের করে ফেলতেছেন, আবার আপনি যদি নেগেটিভের জন্য বের করতেন তাহলে আপনি ওই পজিটিভের জন্য অটোমেটিক্যালি বের করে ফেলতেছেন। এই জন্য এই স্টেপটা আমরা চাইলে জাস্ট একবারই করতে পারি, রাইট টেইল টেস্টের মতো। এটা লাস্ট লেকচারেও দেখাইছিলাম জেড টেস্টে, আবার একটু মনে করাই দিলাম আর কি। সো ইতিসে গেল। তাহলে আমরা কি বলবো যে কি the test statistic does not exceed the critical point, so it does not fall within the rejection region. আমি আবার ভুল লিখছি, so it does not fall within the rejection region. তাহলে কি বলবো যে কি hence we fail to reject the null hypothesis. তাহলে এখন কনক্লুশন কি আসতেছে যে the sample evidence is not strong enough to conclude that the mean LDL cholesterol level is significantly different from 120 unit at the 0.01 significance level. এই হচ্ছে আমাদের 3 টাইপের যে ওয়ান স্যাম্পল টি টেস্ট। আমাদের আজকের লেকচার হচ্ছে এখানে আমরা শেষ করতেছি, সামনে আবার আমরা পরের টপিকগুলো দেখব। সো থ্যাংকস ফর ওয়াচিং।